সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা। সম্প্রতি আমি একটি সিনেমা দেখেছি আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে, যার নাম ছিল পায়ের তলায় মাটি নাই। 2021 সালে নির্মিত সিনেমাটি ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হলেও এর সবচেয়ে বড় অর্জন ছিল 96তম অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে মনোনয়ন পাওয়া। তাই সিনেমাটি ওটিটিতে আসছে শুনেই আমার বেশ আগ্রহ ছিল সিনেমাটি দেখার প্রতি। তো প্রিয় বন্ধুরা, সিনেমাটির কাহিনী সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে জানতে চাইলে আমার আজকের এই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে, যেখানে আমি এক্সপ্লেইন করতে চলেছি পায়ের তলায় মাটি নাই সিনেমাটির কাহিনীর আদ্যোপান্ত। আর আমার নিয়মিত শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে আজকের ভিডিও দেখা শুরু করার জন্য। সাইফুল একজন ড্রাইভার, বর্তমানে এক রেন্টেকার মালিকের অ্যাম্বুলেন্স চালায় সে। শুরুতেই আমরা দেখতে পাই দুলাল নামের এক নাপিত সাইফুলকে বেশ ব্যথা দিয়ে শেভ করে দিচ্ছে। এর কারণ হলো সাইফুল সম্প্রতি আলুর দোষে একটা ভুল করে ফেলেছে। বউ বাচ্চা থাকার পরও মনোয়ারা নামের এক মেয়ের সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। তারা নিয়মিত মনোয়ারার বাড়িতে শারীরিকভাবে মিলিত হতো, কিন্তু একদিন তারা হাতে নাতে ধরা পড়ে যায় মনোয়ারার মা এবং তার সৎ ভাই দুলালের হাতে। অথবা বলা যায় মনোয়ারার পরিবার ইচ্ছে করেই সাইফুলকে ট্র্যাপে ফেলে জোর করে বিয়ে করিয়ে দেয় মনোয়ারার সাথে। এরপর থেকেই সংসারের টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে তারা সাইফুলকে। সাইফুল মনোয়ারার সাথে প্রেম করলেও এখন আর সংসার করতে রাজি হয় না। ফলে বিয়ের দেনমোহরের 2 লক্ষ টাকা আগামী 7 দিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য মনোয়ারার সৎ ভাই দুলাল সাইফুলকে ভয় দেখাতে থাকে। মনোয়ারারও একই দাবি, হয় দেনমোহরের টাকা একসাথে দেবে অথবা তার সাথে সংসার করতে হবে। এছাড়া সাইফুলের আর কোনো উপায় নেই। সাইফুল মনোয়ারার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল বলে একটা মিষ্টির দোকানে সাইফুলকে আটকে হাউমাউ করে কাঁদতে থাকে মনোয়ারা। মনোয়ারা অলরেডি সাইফুলের নামে থানায় জিডি করেছে। মারধরের মিথ্যে অভিযোগ যদিও, তারপরও থানায় অভিযুক্ত। তার দাবি একটাই, হয় সংসার না হয় দেনমোহরের 2 লক্ষ টাকা, যে কোনো একটা তাকে দিতে হবে। সাইফুলের প্রথম স্ত্রী, তার মেয়ে, ছেলে এবং বৃদ্ধ মা বাবা থাকেন উত্তরবঙ্গে। প্রথম স্ত্রী মিলি অবশ্য জানত না সাইফুলের অপকর্ম করে দ্বিতীয় বিয়ে করার কথা। তখন চলছিল বর্ষা মৌসুম। হঠাৎ করে ভারত সরকার তিস্তা বাঁধ খুলে দেয়। ফলে ফ্লাশ ফ্লাডে ভয়াবহভাবে বন্যায় ডুবে যায় সাইফুলের গ্রামের বাড়ি। তার স্ত্রী ফোন করে দ্রুত সাইফুলকে চলে আসতে বলে, কারণ এই বাড়িতে আর থাকার পরিবেশ নেই, তাদের অন্য কোথাও শিফট করিয়ে দিতে হবে। তবে সাইফুলের গাড়ির মালিক তাকে ছুটি দিতে চায় না। মন খারাপ করে সাইফুল নিজের মেসে ফিরে যায়। সেখানে গিয়ে দেখে তার রুমমেট এক পতিতাকে নিয়ে এসে ফুর্তি করছে। এটা নিয়ে ঝামেলা শুরু হলে রুমমেট সাইফুলকে মেস থেকে বের করে দেয়। অগত্যা রাত কাটানোর জন্য সাইফুল ভরসা করে তার এক বন্ধু সাব্বিরের ওপর। সাব্বির সাইফুলকে সদরঘাটে ভাসমান লঞ্চ কাম বোর্ডিংয়ে নিয়ে যায়। সেখানে ছোট্ট একটা ঘরে আশ্রয় নেয় সাইফুল। বাড়িতে ফোন করার চেষ্টা করলেও বুঝতে পারে তার স্ত্রীর মোবাইলের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। সাইফুলের গ্রামের বাড়ির ভেতরে তখন হাঁটু পানি। আশেপাশের সব দোকান বন্ধ, বাড়িতে খাবারও নেই, খাবার পানিও নেই। রান্না করার জন্য আশেপাশের বাড়িগুলোতে তেল খুঁজতে যায় মিলি। পাশের বাড়ির শেফালির কাছে সে জানতে পারে গ্রামের সবাই অন্য এলাকায় চলে যাচ্ছে, কারণ এই গ্রাম বন্যার কারণে আর বসবাসের উপযোগী নেই। ধীরে ধীরে সকাল হয়ে যায়। সাইফুল রাতে মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়েছিল। উঠে দেখে কেউ তার মোবাইল আর মানি ব্যাগ চুরি করে নিয়ে গেছে। সে পড়ে যায় মহা বিপদে। তার স্ত্রীর ফোন চার্জ দিতে পারছে না বন্যার কারণে, বিদ্যুৎ না থাকায়। অন্যদিকে তার মোবাইলটাও হারিয়ে ফেলল সে। তার অ্যাম্বুলেন্সের মালিক কাজ চালানোর জন্য যদিও আপাতত তাকে একটা মোবাইল ফোন দেয়, তবে তার কাছে সাইফুলের 2 মাসের বেতন বাকি। ছুটিও পাচ্ছে না, বেতনও পাচ্ছে না। ফলে সে বাড়িতে তার বন্যাপীড়িত পরিবারের কাছেও যেতে পারছে না। সাইফুল তার গ্রামের প্রতিবেশী শেফালের মাধ্যমে মিলির সাথে কথা বলতে পারে পরদিন। মিলি তাকে তাদের করুণ অবস্থার কথা জানায়। সাইফুল পরিচিত এক লোককে দিয়ে বাড়িতে 3000 টাকা পাঠায়। এদিকে সাইফুলকে পুলিশের ভয় দেখিয়ে মনোয়ারা তার বাড়িতে নিয়ে আসে। তার শাশুড়ি তাকে শুরুতে শরবত খাইয়ে আদর যত্ন করলেও পরে সংসার না করলে দেনমোহরের টাকা দেওয়ার জন্য চাপাচাপি করতে থাকে। তাদের একটাই চাওয়া, হয় সাইফুল সংসার করবে মনোয়ারার সাথে এবং তাদের সংসারের খরচ দেবে, অথবা দেনমোহরের 2 লক্ষ টাকা একবারে দিয়ে ডিভোর্স দিয়ে দেবে। সাইফুল মাঝে মাঝে মনোয়ারাকে হাত খরচের টাকা দেয়, কিন্তু সেসব তাদের প্রয়োজনের তুলনায় নগণ্য। মনোয়ারা তার সৎ ভাই দুলালকে টাকা দিয়ে বাজারে পাঠায় গরুর মাংস কিনে আনার জন্য। তার ইচ্ছা ছিল সাইফুলকে ভালোমন্দ খাইয়ে মত পরিবর্তন করাবে, কিন্তু সাইফুল মনোয়ারার সংসার করবে না বলে দৌড়ে পালিয়ে যায় তাদের ঘর থেকে। সাইফুল তার দ্বিতীয় স্ত্রীর পরিবার থেকে পালাতে থাকে। আর অন্যদিকে বন্যার পানি বাড়তে থাকে গ্রামের বাড়িতে।
সাইফুলের পাঠানো টাকা তারা পেয়েছে, কিন্তু এই মুহূর্তে আশেপাশের কোনো দোকানপাটও খোলা ছিল না যে মিলি কোথাও থেকে খাবার আর পানি কিনতে পারবে। টাকার সবচেয়ে বড় দোষ এটাই, সারা পৃথিবী চলে টাকা দিয়ে, কিন্তু কোনো দুর্যোগের সময় টাকা হয়ে যায় অর্থহীন। কারণ আপনি তো আর টাকা খেতে পারবেন না, দিন শেষে টাকা কেবলমাত্র একটা কাগজের টোকেন। এদিকে সাইফুল এত দুর্যোগের মাঝেও এক আসরে জুয়া খেলতে যায়। সেখান থেকে তাকে ধরে বাড়িতে নিয়ে যায় দুলাল। মনোয়ারা কাঁদতে কাঁদতে জানায় তার ওমানের ভিসা হয়ে গেছে, টিকিট কেনার জন্য টাকা লাগবে। সাইফুলকে এখনই দেনমোহরের 2 লক্ষ টাকা দিতে হবে। বেপরোয়া হয়ে তারা সাইফুলকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বেঁধে মারধর করতে থাকে। তবে লাঠি দিয়ে মারতে মারতে একসময় মনোয়ারাও আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন সাইফুল কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে মনোয়ারা তার স্পর্শকাতর জায়গায় লাঠি দিয়ে আঘাত করায় সেদিন থেকে সাইফুলের একটা সমস্যা হওয়া শুরু হয়। গাড়িতে বসে সে প্রস্রাব করে দেয়, অর্থাৎ নিজের ব্লাডারের ওপর নিয়ন্ত্রণ চলে যায় সাইফুলের। অন্যদিকে বন্যার ভেতরে নিজেদের সঞ্চিত খাবার পানি শেষ হয়ে যাওয়ায় মিলি নৌকায় করে আশেপাশে পানি খুঁজতে যায়। সাইফুলের বৃদ্ধ বাবা মা সবাই যেন সাইফুলের আশায় পথ চেয়ে আছে যে ছেলে ঢাকা থেকে আসবে এবং তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবে। তবে সাইফুল ঢাকায় আছে নিজের সমস্যা নিয়ে। সেদিন তার অ্যাম্বুলেন্সে এক লোক তার স্ত্রীর লাশ নিয়ে ওঠে। মহিলা নাকি ঘুমের ওষুধ খেয়ে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। তবে লোকটির তার প্রেমিকার সাথে কথা বলা শুনে আমরা বুঝতে পারি এই মৃত্যুতে লোকটারও হাত আছে। আসলে প্রতিটি পরকীয়ার শেষ পরিণতি হয় যে কোনো একজনের মৃত্যুর মধ্য দিয়ে। এসব ব্যাপারে ভাবতে ভাবতে সাইফুল তার ট্রিপটি শেষ করে। পরদিন সাইফুলের অ্যাম্বুলেন্সে এক লোক তার বাবাকে নিয়ে ওঠে। কথা ছিল তারা গাজীপুরে যাবে, কিন্তু রেল ক্রসিংয়ে অপেক্ষা করতে বলে আলম নামের সেই ছেলেটি তার বৃদ্ধ বাবাকে অ্যাম্বুলেন্সে রেখে চলে যায়। 40 মিনিট কেটে যাবার পরেও যখন ছেলেটি ফিরে আসে না, তখন সাইফুল বুঝতে পারে পাপিষ্ঠ ছেলেটি তার বৃদ্ধ অচল পিতাকে রেখে সটকে পড়েছে। একই দিনে সাইফুলের বৃদ্ধ পিতাও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সকালে মিলি বুঝতে পারে তার শ্বশুর মারা গেছে, কিন্তু সে তার শাশুড়িকে কিছু বুঝতে দেয় না। শ্বশুরের লাশ নিয়ে সে ভেলাতে করে কবিরাজের কাছে দেখানোর কথা বলে নিয়ে যায়, যাতে তার শাশুড়ি কিছু বুঝতে না পারে এবং ভেঙে না পড়ে। লাশ ভেলায় বেয়ে মসজিদে নিয়ে যাওয়া হয় জানাজা পড়ানোর জন্য। সাইফুলের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, তাই পিতার মৃত্যু সংবাদ তাকে জানানো যায় না। প্রতিদিনই বন্যার কারণে 4-5 জন মানুষ মারা যাচ্ছে এই গ্রামে, কিন্তু লাশ দাফন করার জন্য মাটি পাওয়া যাচ্ছে না কোথাও। মানুষ উপায় না পেয়ে মৃত লাশ ভাসিয়ে দিচ্ছে পানিতে। কিন্তু মিলি হাল ছাড়বে না। সে তার শ্বশুরের লাশ নিয়ে দাফন করার মাটির খোঁজে নৌকা বাওয়া শুরু করে। এক জায়গায় মাটি দেখে দাফন করতে গেলে সেই জমির মালিক মহিলা এসে বাধা দেয় এবং মিলির সাথে একরকম মারামারি শুরু করে দেয়। মিলি বাড়ি ফিরে এসে দেখে তার শাশুড়ি পানিতে পড়ে গেছে। একদম ভিজে চুপচুপ অবস্থায় তাকে শুইয়ে দেয় মিলি। নিজের ছোট্ট মেয়ের হাতে পুরো পরিবারের দেখাশোনার দায়িত্ব দিয়ে সে লাশের একটা ঠিকানা করবার জন্য বের হয়। মিলি লাশ নিয়ে চলে যায় পাশের গ্রামে। সেখানে সাইফুলের এক চাচা থাকতেন। তাদের উঠোনে তখনও পানি ওঠেনি। মিলি তাকে ডেকে অনুরোধ করে তার ভাইয়ের লাশটা যেন এখানে দাফন করতে দেয়, কিন্তু লোকটি বলে তার ভাই বেঁচে থাকতে জমি জমা নিয়ে তাদের মধ্যে মামলা ছিল, তাই এখন আর লাশের জন্য সে কবরের জায়গা দেবে না। মিলি তার শ্বশুরের আপন ভাইয়ের এমন নিষ্ঠুরতা দেখে অভিশাপ দিয়ে বের হয়ে যায়। মিলি যেমন শ্বশুরের লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সাইফুলও তেমন তার গাড়িতে রেখে যাওয়া সেই পরিত্যক্ত পিতাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লোকটিকে সাইফুল নিয়ে যায় একটি হোটেলে। সেখানে নিজ হাতে ভাত খাইয়ে দেয় তাকে। ভাত খাওয়ানোর সময় আবার হঠাৎ করে সাইফুলের প্যান্ট প্রস্রাবে ভেসে যায়। এই সমস্যাটা মনোয়ারা আঘাত করার পর থেকেই তার শুরু হয়েছে। বৃদ্ধ লোকটি ছিল মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন। তার ছেলের নাম আলম ছাড়া সে আর কিছুই বলতে পারে না। ফলে সাইফুল একসময় সিদ্ধান্ত নেয় বৃদ্ধকে কোথাও রেখে সে চলে যাবে। সে একটা মাজারে যায় এবং সেখানে থাকা অনেক লোকের জটলায় ভেতরে বৃদ্ধকে বসিয়ে রাখে। তবে বৃদ্ধটি তাকে ছেড়ে যেতে চাইছিল না এবং তার পা ধরে বসেছিল। তবে সাইফুল মাজারের মুরিদদের সাথে নাচার অভিনয় করতে করতে বৃদ্ধকে সেখানে রেখেই পালিয়ে যায়। কাছাকাছি ঘটনা ঘটে সাইফুলের স্ত্রীর সাথেও। সারাদিন চেষ্টা করার পর যখন সে তার শ্বশুরকে কবর দেওয়ার মাটি খুঁজে পায় না, তখন আর উপায় না পেয়ে লাশটাকে সে জোয়ারের পানিতে ভাসিয়ে দেয়। এদিকে আমরা সাইফুলের দ্বিতীয় স্ত্রী মনোয়ারার সৎ ভাই দুলালকে দেখতে পাই মনোয়ারাকে মারধর করতে। তার একটা আশা ছিল মনোয়ারা কোনোভাবে সাইফুলকে রাজি করাবে দেনমোহরের টাকা পরিশোধ করার জন্য, কিন্তু তার বোন এখনও সেটা করতে পারেনি। অন্যদিকে প্রস্রাবের ওপর নিয়ন্ত্রণ হারানোর কারণে সাইফুল একটা ডাক্তার দেখাতে যায়। তবে ডাক্তার তাকে জানিয়ে দেয় কিছু টেস্ট করিয়ে রিপোর্ট না আনা পর্যন্ত সে কোনো সমাধান দিতে পারবে না। এদিকে বন্যার মধ্যে অনেকদিন হয়ে গেছে সাইফুল তার পরিবারের কোনো খোঁজ নিতে পারেনি। আশেপাশের কোনো প্রতিবেশী কারো মোবাইলেও কানেক্ট করতে পারেনি। তার উপরে তার দ্বিতীয় স্ত্রীর পরিবারের কাছ থেকে দেনমোহর দেওয়ার জন্য চাপ এবং
তার শারীরিক সমস্যা সবকিছু মিলিয়ে মানসিকভাবে বেশ বিক্ষিপ্ত হয়ে পড়েছিল সাইফুল। ফলে একদিন বেপরোয়াভাবে গাড়ি চালাতে চালাতে এক বাইক আরোহীকে চাপা দিয়ে বসে সে। তারপর ভিকটিমকে আহত অবস্থায় সেখান থেকে না নিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে কোনো রকমে পালিয়ে যায় সাইফুল। এখানে একজন মানুষকে মারল সে, আর দেশের অন্য প্রান্তে তার পরিবারের সাথে ঘটে গেল আরেক ট্র্যাজেডি। শ্বশুরের লাশ ভাসিয়ে দিয়ে আসার পর মিলি আবিষ্কার করে তার ছোট্ট ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। সে তার মেয়েকে নিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে তাদের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যটিকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও মিলির বুকটা কষ্টে ছিঁড়ে যায় যখন সে বুঝতে পারে বন্যার পানিতে তার শিশু সন্তান হারিয়ে গেছে। ঢাকায় সাইফুল যখন তার অন্যান্য সমস্যা সমাধান করতে ব্যতিব্যস্ত ছিল, তখন তার অগোচরেই তার জীবন থেকে হারিয়ে গেল তার বাবা এবং তার ছোট্ট শিশু সন্তান। কিন্তু সাইফুল এসবের কিছুই জানতে পারল না। এরই মধ্যে মনোয়ারার ভাই দুলাল কিছু গুন্ডা ভাড়া করে সাইফুলকে বেদম মারধর করায় এবং তাকে থ্রেট দেয় 2 দিনের ভেতরে দেনমোহরের পুরো 2 লাখ টাকা তাদেরকে দিয়ে আসার জন্য। সাইফুল উপায় না পেয়ে নতুন চাকরি খোঁজ করতে থাকে। এ সময় তার সেই বন্ধু সাব্বির তাকে একটা দ্রুত টাকা আয় করার রাস্তা দেখিয়ে দেয়। তবে অবশ্যই সেটা খারাপ রাস্তা, কারণ এই শহরে ভালো পথে খুব কম মানুষই দ্রুত টাকা আয় করতে পেরেছে। সাইফুলের কাজটা ছিল খুব সহজ কিন্তু খুব খারাপ। রাতের বেলা ভাড়া করা মাইক্রো নিয়ে তারা দাঁড়িয়ে থাকতো বাস স্ট্যান্ডে। সেখানে থাকা মানুষদেরকে গাজীপুরে নিয়ে যাওয়ার কথা বলে তুলতো। ভাড়া চাইতো 100 টাকা পার পার্সন। দেখা যেত 1-2 জন যাত্রী সবসময় মাইক্রোতে উঠত, সেই সঙ্গে উঠে যেত তাদের দলের 6-7 জন যাত্রী বেশি ছিনতাইকারী। মাইক্রো হাইওয়েতে ওঠার পর তারা যাত্রীদের ওপর চালাতো নির্মম নির্যাতন এবং তাদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দিত হাইওয়ের ধারে। ছিনতাই করে যে টাকা পাওয়া যেত সেসব কিছু ভাগবাটোয়ারা করে নিয়ে নিত তারা। এভাবে করে সাইফুল দিনের বেলা অ্যাম্বুলেন্স চালাতো আর রাতের বেলা হয়ে যেত ছিনতাইকারীদের মাইক্রো চালক। এরই মধ্যে তাকে আরেকটা নির্মম ঘটনার সাক্ষী হতে হয়। এক কর্মজীবী মহিলা অফিস শেষে বাসায় এসে দেখেন তার শিশু কন্যা সন্তানকে কে বা কারা যেন ধর্ষণ করে ফেলে গেছে। রক্তাক্ত অবস্থায় সাইফুল অ্যাম্বুলেন্সে করে তার মেয়েকে বাঁচানোর শেষ চেষ্টা হিসাবে হাসপাতালে নিয়ে আসছিল, কিন্তু ঢাকা শহরের জ্যাম যেন আরও নির্মম হয়ে উঠল। সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারায় গাড়িতে মৃত্যু হয় ছোট্ট মেয়েটির। সাইফুল নিজ হাতে বাচ্চাটির লাশ কোলে করে থানায় নিয়ে যায়, কিন্তু রাতের বেলায় তাকে আবারও চাক্ষুষ করতে হয় একই রকম একটা ঘটনা। 2 জন বিবাহিত নারী পুরুষ গাজীপুরে যাওয়ার জন্য তাদের মাইক্রোতে উঠেছিল। সাথে ছিল ছদ্মবেশী ছিনতাইকারীদের দল। মাইক্রো হাইওয়েতে ওঠার পর তারা চড়াও হয় লোকটির উপর। লোকটির কাছে মানিব্যাগ, মোবাইল যা কিছু ছিল সবকিছু তো নিয়ে নেয়, সেই সঙ্গে তার স্ত্রীকে জিম্মি করে কাছের একটি এটিএম বুথে গাড়ি থামিয়ে লোকটির অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে আনে। লোকটি প্রায় কয়েক লক্ষ টাকা এটিএম বুথ থেকে তুলে আনার পরও শেষ রক্ষা হয় না। চলন্ত মাইক্রোতে তারা লোকটির স্ত্রীকে গণধর্ষণ করে। নির্যাতন শেষে তারা কাপলটিকে হাইওয়ে থেকে ছুঁড়ে ফেলে দেয়। সকালে শিশুটির লাশ দেখার পর এখন নিজের সঙ্গীদের কাণ্ড দেখার পরে সাইফুলের একটু কেমন যেন করতে থাকে। এর উপরে তার বন্ধু সাব্বির তাকে অল্প কিছু টাকা এবং লোকটির মোবাইল দিয়ে বিদায় করে দেয়। সাইফুল জানে সাব্বিরের কাছে আছে ছিনতাই করা কয়েক লক্ষ টাকা, যেই টাকা দিয়ে সাইফুলের সারা জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমনিতে হয়তো সাইফুল লোভটা সম্বরণ করতে পারত, কিন্তু এখন তার মাথায় কাজ করছে যে সাব্বির একজন ধর্ষক, একজন অপরাধী। তাই সে সাব্বিরকে সেখানেই আক্রমণ করে এবং গলা চেপে মেরে ফেলে। তারপর তার টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। সাইফুল প্রথমেই মনোয়ারার বাসায় যেয়ে 2 লক্ষ টাকা বের করে, কিন্তু তখনই সে লক্ষ্য করে মনোয়ারা মরে মাটিতে পড়ে আছে। হয়তো মনোয়ারার সৎ ভাই দুলাল টাকার জন্য মনোয়ারার মাথার পেছনে বাড়ি মেরে হত্যা করে রেখে গেছে। সাইফুল আর দেরি না করে সেখান থেকে পালিয়ে চলে আসে। তার কাছে এখন ব্যাগ ভর্তি টাকা, মাথায় স্বপ্ন নিজের পরিবারকে ঢাকায় নিয়ে আসার। সাইফুল বাড়িতে যেয়ে দেখে বন্যার পানি নেমে গেছে, কিন্তু তার বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমনকি আশেপাশের পুরো এলাকাটাই হয়ে পড়েছে জনমানব শূন্য। সাইফুল বুঝতে পারে মাসব্যাপী পানির নিচে থেকে হয়তো তার অবর্তমানে তার পরিবার হারিয়ে গেছে চিরতরে। মাথায় হাত দিয়ে বসে পড়ে সে। নিজের পায়ের নিচ থেকে মাটি সরে যাবার অনুভূতি পায় সে। প্রিয় দর্শক বন্ধুরা, আসলে সাইফুলের পরিবারের সাথে কি হয়েছিল? তার বাবা এবং তার ছোট ছেলেকে আমরা মারা যেতে দেখেছি। বৃদ্ধা মাও ছিল মৃত্যু পথযাত্রী। বাকি থাকে শুধু স্ত্রী আর মেয়ে। তবে 1 মাস বন্যার পানির নিচে ক্ষুধা তৃষ্ণায় তাদের বেঁচে থাকাটাও নিশ্চিত করা যায় না। সিনেমাটির নাম পায়ের তলায় মাটি নাই। এটির সার্থকতা পাওয়া যায় পুরো সিনেমা জুড়েই। বন্যার সময় যেমন সাইফুলের পরিবারের সবাইকে কোমর পানিতে সংগ্রাম করতে হয়েছে, তাদের পায়ের নিচে মাটি ছিল না, ঠিক সাইফুলও শেষ পর্যন্ত পরিবারকে হারিয়ে পায়ের নিচ থেকে মাটি হারিয়ে ফেলে, অর্থাৎ দিশেহারা হয়ে পড়ে। প্রিয় বন্ধুরা, আপনাদের জীবনেও কি কখনো এমন অনুভূতি হয়েছিল যখন মনে হয়েছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে? সেই ভয়ঙ্কর অনুভূতির কথা
কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো যাই হোক, সিনেমাটির ব্যাপারে ফিরে আসা যাক। এখানে গল্পগুলো যেন ওয়ার্ডস গো অ্যারাউন্ড কাম অ্যারাউন্ডের মতো বারবার ফিরে আসে। যেমন সাইফুল যতক্ষণ বৃদ্ধ লোকটিকে আগলে রেখেছিল, তার স্ত্রীও ততক্ষণ তার মৃত বাবাকে মাটি দেবার জন্য ঘুরে বেড়াচ্ছিল। আবার সাইফুল যখন এক অচেনা লোককে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে, একই সময় তার শিশু সন্তান বন্যার পানিতে ডুবে মারা যায়। এই সমান্তরাল ঘটনাগুলো সিনেমার ট্র্যাজেডিকে আরও গভীর করেছে। এবার আসা যাক সাইফুলের মনোয়ারার সাথে পরকীয়া এবং বিয়ের ব্যাপারটা। এই ব্যাপারটিকে খালি চোখে দেখে পাপ হিসাবেই মনে হবে, কিন্তু এর পেছনে যে কারণ আছে সেটাও কিন্তু বিবেচনা করা দরকার। ঢাকার এই উচ্চ মূল্যের লিভিং কস্টের শহরে একজন ড্রাইভারের পক্ষে সম্ভব হয় না তার স্ত্রী সন্তানকে নিয়ে শহরে থাকার। ফলে জৈবিক চাহিদার জন্য নিম্নবিত্ত দিন আনি দিন খাই মানুষগুলো জড়িয়ে পড়ে অবৈধ সম্পর্কে। তবে মনোয়ারার সাথে পাপ করার শাস্তি সাইফুল হাতে নাতেই পায়। মনোয়ারার পরিবার, বিশেষ করে তার সৎ ভাই দুলাল, যেভাবে কাবিনের টাকার জন্য সাইফুলকে অত্যাচার করেছে তাতে তার জীবন নরক হয়ে গিয়েছিল। সবশেষে টাকার অভাবে সাইফুল অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ে ঠিকই, কিন্তু সেটা ছিল কেবলমাত্র নিজের দায় পরিশোধ করার জন্য। যে কারণে দেনমোহরের টাকা কিংবা নিজের পরিবারের জন্য একটা ঘর ওঠানোর টাকা হয়ে যাবার পরই সে পালিয়ে এসেছিল নিজের ঘরে, নিজের পরিবারের কাছে। সেজন্য তাকে জাত অপরাধীও বলা যাবে না। সিনেমাটি কিন্তু আমাদের বেশ কিছু শিক্ষা দিয়ে যায়। একটি ভুল সিদ্ধান্ত মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। তাই আবেগের বশে নয়, বরং বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। অপরাধ কখনোই স্থায়ী সমাধান নয়। দ্রুত অর্থের লোভ শেষ পর্যন্ত আরও বড় বিপর্যয় ডেকে আনে। এছাড়াও পরিবারের পাশে থাকাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, কারণ বিপদের সময় অর্থের চেয়ে প্রিয়জনের উপস্থিতি বেশি মূল্যবান থাকে। আর সবশেষে এটাই আমাদের মাথায় রাখতে হবে যে মানুষের প্রতিটি কাজেরই পরিণতি আছে। ভালো বা মন্দ একদিন তার ফল কোনো না কোনোভাবে ফিরে আসবেই। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো পায়ের তলায় মাটি নাই সিনেমাটির এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। আন্তর্জাতিকভাবে সমাদৃত এই সিনেমাটার কাহিনী একটু স্লো হলেও কলাকৌশলীদের অভিনয় এবং সিনেমাটোগ্রাফি দুটোই ছিল অসাধারণ। আপনারা যারা ফিচার ফিল্ম দেখতে পছন্দ করেন তাদের কাছে অনুরোধ রইবে, অবশ্যই পায়ের তলায় মাটি নাই সিনেমাটি দেখবেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকের মতো আমাদের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। সেই সঙ্গে এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলটির। আমরা সবসময় চেষ্টা করি ভালো ভালো বাংলা কন্টেন্টের এক্সপ্লেনেশন করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।